প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম, তোমাদের বায়োলজি টিচার। আমরা চতুর্থ অধ্যায় রিভিশন করছিলাম। চতুর্থ অধ্যায় রিভিশনের ক্ষেত্রে আমরা এর আগে দুটো ক্লাস করেছি। দুটো ক্লাসের মধ্যে আমরা যা শিখেছি, বায়ো এনার্জেটিক্সের বিভিন্ন বিষয় আমরা শিখেছি। এর মধ্যে আমরা চ্যাপ্টারের শুরুতে দেখেছি যে the role of ATP as the main source of energy in a living cell. আরও শিখেছি production of carbohydrate through the process of photosynthesis. আমরা এখানে ক্লোরোফিল এবং লাইটের রোল দেখেছি ফটোসিনথেসিসে। আমরা এবার ফটোসিনথেসিসের বিভিন্ন ফ্যাক্টরসগুলো সম্পর্কে জেনেছি। আমরা সেখানে দেখেছি যে বিভিন্ন অর্গানিজমস তাদের যে ফটোসিনথেসিস ঘটে, এই ফটোসিনথেসিস কি বিষয়ের উপরে ডিপেন্ড করে এটা দেখেছি। আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি রেসপিরেশনের বিষয়টা। আমরা জেনেছি অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশনের কি সিগনিফিকেন্ট কনসেপ্ট মেনটেন করে সেটা পড়েছি। আমরা মোটামুটিভাবে অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশনের বিভিন্ন টাইপসগুলো দেখেছি। বিশেষ করে অ্যারোবিক রেসপিরেশনের কয়েকটা টাইপ দেখেছি, একটা ছক দেখেছি, এবং সে ছকটা আমি আরেকবার বলি। সেখানে আমরা এটা দেখেছি, একটা অ্যারোবিক রেসপিরেশন কয়েকটা স্টেজে বিভক্ত, চারটা স্টেজের কথা বলেছি। প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন, এরপর হচ্ছে ক্রেবস সাইকেল এবং আরেকটা হচ্ছে ইটিএস। গ্লাইকোলাইসিস স্টেপে আমরা দেখেছি যে এখানে একদম প্রাইমারি প্রোডাক্ট হিসেবে ইউজ হয় গ্লুকোজ। গ্লুকোজ অক্সিজেন দিয়ে অক্সিডাইজড হয়। অক্সিডাইজড হওয়ার পরে এখান থেকে তৈরি হয় 2 molecule of pyruvic acid, 2 molecule of NADPH2 or NADH2, reduced nicotinamide adenine dinucleotide phosphate। এখানে প্রোডাক্ট আরও তৈরি হয় 4 molecule of ATP। দেন 2 molecule of pyruvic acid পরের স্টেজে চলে যায়, কারণ 2 molecule of pyruvic acid ভাঙার জন্য আর কোনো এনজাইম গ্লাইকোলাইসিস স্টেপে থাকে না। পরের স্টেপে 2 molecule of pyruvic acid ইউজড হয়। তৈরি হয় 2 molecule of acetyl CoA, 2 molecule of carbon dioxide and 2 molecule of NADH2। এবং এখানেও অ্যাসিটাইল কোয়ে আর ব্রেকডাউন হয় না, ব্রেকডাউন হয় পরের স্টেজে এসে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল এসে 2 molecule of অ্যাসিটাইল কোএ বিভক্ত হয়ে সবগুলোই একদম অ্যাবজর্বেবল স্টেজে চলে যায়। সেখান থেকে পাওয়া যায় 4 molecule of কার্বন ডাইঅক্সাইড, 6 molecule of NADH2, 2 molecule of FeDH2 এবং 2 molecule of GTP। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে 1 molecule of NADH2 can produce 3 molecule of ATP, 1 molecule of FeDH2 can produce 2 molecule of ATP, and 1 molecule of ATP, ZDP, AMP or ZDP can convert it into 1 molecule of ATP। সেই হিসাবে এখানে যে প্রোডাকশন হয়েছে শুরুতে, 2 molecule of NADH2 can produce 3 times of ATP, that is called 6 ATP, আর 4 molecule of ATP can produce the 4 molecule of ATP। কিন্তু এখানে এই গ্লাইকোলাইসিস স্টেপটা মেনটেন করার জন্য 2 molecule of ATP ইউজড হয়, তো টোটাল থাকে 8 molecule of ATP। এরপর অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন স্টেজে এখানে 2 molecule of কার্বন ডাইঅক্সাইড থেকে যায় এবং 2 molecule of NADH2 এটা 3 গুণ হয়ে ATP হয়ে 6 molecule of ATP হয়ে যায়। এরপরে ক্রেবস সাইকেলে 4 molecule of কার্বন ডাইঅক্সাইড, 4 molecule of কার্বন ডাইঅক্সাইড থেকে যায়, 6 molecule of NADH2 3 টাইমস বেড়ে ATP হয়ে 18 molecule of ATP হয়ে যায়। 2 molecule of FeDH2 এটা ডাবল হয়ে 4 molecule of ATP হয়ে যায়। 2 molecule of GTP এটা 2 molecule of ATP হয়ে যায়, টোটাল 24 molecule of ATP। এবং একদম শেষে আছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই স্টেজে কোনো রিয়াকশন ঘটে না, এখানে কিছু ইউজড হয় না, এখানে কোনো নেট প্রোডাক্ট অর এনার্জি প্রোডাক্ট তৈরি হয় না। তো আমরা সবগুলো যদি একবার দেখি তাহলে দেখব গ্লাইকোলাইসিস স্টেজে 8 molecule of ATP তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে স্টেজে 6 molecule of ATP তৈরি হয়, ক্রেবস সাইকেলে 24 molecule of ATP তৈরি হয়। এবং এখানে যে চারটা স্টেজ আছে, এই চারটা স্টেজের প্রথম দুইটা স্টেজ অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড গ্লাইকোলাইসিস, এই দুটো স্টেজ
এই দুটো স্টেজ ঘটে সাইটোপ্লাজমের মধ্যে, অ্যান্ড ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিএস এই দুটো স্টেজ ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজমে টোটাল তৈরি হচ্ছে 6 and 8 14 মলিকুল অফ এটিপি, আর মাইটোকন্ড্রিয়ায় তৈরি হচ্ছে 24 মলিকুল অফ এটিপি। এটা তৈরি হচ্ছে মাত্র 1 মলিকুল অফ গ্লুকোজ থেকে। সেই জন্য বলা হয় সবচেয়ে বেশি এনার্জি এখানে তৈরি হয় ক্রেবস সাইকেলে, আর ক্রেবস সাইকেলটা ঘটে মাইটোকন্ড্রিয়ায়। সো দ্য মাইটোকন্ড্রিয়া ইজ দ্য main source of energy in respiration process or a powerhouse of a cell. এই পর্যন্ত আমরা এনার্জি প্রোডাকশন দেখেছি। আজ আমরা এরপর থেকে শুরু করব রেসপিরেশনে এনার্জি প্রোডাকশনের এই প্রসেসটাকে, এই ছকটাকে আমরা যদি ফ্লো চার্টে দেখতে চাই বা ফ্লো চার্টে আসে এই প্রসেসটা, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখাই। বইতে আছে 75 পেজের একদম নিচে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। সেই ফ্লো চার্টে রেসপিরেশনের একদম মেইন যে মেইন প্রোডাক্টটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ এখানে র ম্যাটেরিয়ালস, র প্রোডাক্ট হিসেবে ইউজ হয়, এবং এই র প্রোডাক্ট একটা প্রসেসে ভেঙে যায়, এবং সেই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং এই গ্লাইকোলাইসিস স্টেজটা যখন মেইনটেইন হয়, তখন এখানে 2 মলিকুল অফ এটিপি ইউজড হয়ে যায়, এবং এখান থেকে 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিডকে আমরা দুই পাশে দেখাই, এপাশে একটা পাইরুভিক অ্যাসিড অ্যান্ড এপাশে আরেকটা পাইরুভিক অ্যাসিড। তাহলে 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড, এবং এপাশেও 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড। এবং এই পাইরুভিক অ্যাসিড যখন প্রোডাকশন হয়, সেই সাথে এখানে আরো কিছু প্রোডাক্ট তৈরি হয়ে যায়, যে প্রোডাক্টগুলো নেট অ্যামাউন্ট হিসাবে থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে 4 মলিকুল অফ এটিপি এবং 2 মলিকুল অফ NADH2। এটা হচ্ছে নেট অ্যামাউন্ট। তাহলে গ্লাইকোলাইসিস টেস্টটা ঘটলো 2 মলিকুল অফ এটিপির হেল্পে। তৈরি হলো 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড। তো 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড আমরা দুই পাশে দুটো দেখাই। 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড দুই পাশে দুইটা, 4 মলিকুল অফ এটিপি একসাথে, 2 মলিকুল অফ NADH2। এরপরে পাইরুভিক অ্যাসিড এটা ভেঙে যায়, এটার পরে রিয়াকশনে চলে যায়। এখানকার পাইরুভিক অ্যাসিড উপরে রিয়াকশনে চলে যাবে। পাইরুভিক অ্যাসিড রিয়াকশনে যখন যায়, তখন পাইরুভিক অ্যাসিডগুলো তৈরি করে 2 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে। তাহলে 1 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড থেকে 1 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে, এবং 1 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড থেকে 1 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের সময় আমরা দেখেছিলাম যে 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড থেকে 2 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এবং 2 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তার মানে প্রত্যেক মলিকুলের জন্য 1 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, যেটা আমরা এখান থেকে বের করে দিলাম। এবং সেই সাথে এখানে 2 মলিকুল অফ NADPH2 তৈরি হয়েছিল। প্রত্যেক মলিকুল থেকে 1 মলিকুল অফ NADH2 দেখাই, 1 মলিকুল অফ NADH2 দেখাই। এটা হচ্ছে নেট অ্যামাউন্ট। অ্যাসিটাইল কোয়ে ফরমেশনের পার্টটা আমরা এভাবে দাগ দিয়ে শেষ দেখাইতে পারি। এরপর প্রত্যেক অ্যাসিটাইল কোয়ে একটা সাইকেলে মুভ করবে, সে সাইকেলটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। সেম অ্যাসিটাইল কোয়ে এটা একটা সাইকেলে মুভ করবে, তার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। আমরা এখানে ক্রেবস সাইকেল
দেখাইতে পারি। এবং প্রত্যেক ক্রেবস সাইকেলে আমরা জানি যে ক্রেবস সাইকেলে 4 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার মানে উভয় পাশ থেকে 2 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড করে তৈরি হবে, 2 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং সেই সাথে এখানে তৈরি হবে 6 মলিকুল অফ NADH2, তার মানে এক পাশ থেকে 3 মলিকুল অফ NADH2, এখান থেকেও 3 মলিকুল অফ NADH2 তৈরি হবে 2 মলিকুল অফ FADH2, তার মানে 1 মলিকুল অফ FADH2, দেন FADH2 তৈরি হবে 2 মলিকুল অফ GTP, তার মানে সিঙ্গেল মলিকুল অফ GTP, সিঙ্গেল মলিকুল অফ GTP। টোটাল এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে ক্রেবস সাইকেলে। এটাও আমাদের এই রিয়াকশনে আসবে, তাহলে এটা রিয়াকশনে আসবে, এটা রিয়াকশনে আসবে, এবং এগুলো রিয়াকশনে আসবে। আমরা সবগুলোকে যদি হিসাব করি তো আমরা এখানে দেখব যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে 38 ATP প্লাস 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখা যাচ্ছে যেখানে 1 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড আর 2 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, 3 মলিকুল কার্বন ডাইঅক্সাইড ফ্রম 1 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড, দেন অ্যানাদার 1 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড থেকে এরকম 1 এবং 2 3 মলিকুল অফ গ্লুকোজ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই হিসাবে 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। আর 38 ATP এটা তো আমরা আগে হিসাব করেছি, তারপরে আবার বলি, দেখো যে আমাদের এই প্রথমটা ছিল গ্লাইকোলাইসিস স্টেজ, এই স্টেজে 2 মলিকুল অফ NADH2 তৈরি হয় এবং 4 মলিকুল অফ ATP তৈরি হয়। তো আমরা তো জানি আগে যে স্টেজ অনুযায়ী যে 1 মলিকুল অফ NADH2 থেকে 3 মলিকুল অফ ATP তৈরি হয়, তাহলে 2 মলিকুল অফ NADH2 থেকে 2 into 3 equal to 6, আরো 4 equal to 10, এইখানে 2 মলিকুল অফ ATP ইউজড হয় 8। পরের স্টেজে 1 মলিকুল 2 মলিকুল অফ NADH2, 2 মলিকুল NADH2 into 3 equal to 6, 3 3 6 মলিকুল অফ NADP equals to 18, FAD 2 molecule of FAD into 2 equal to 4, GTP 2 molecule of GTP into 1 equal to 2 equal to 24, total 8 6 24 equal to 38 ATP। আমরা এবার রেসপিরেশনের যে সমস্ত ফ্যাক্টরস গুলো কাজ করে সেই ফ্যাক্টরস গুলো সম্পর্কে জানবো। এখান থেকে 1 মার্কের জন্য কোশ্চেন আসে, 2 মার্কের জন্য কোশ্চেন চলে আসতে পারে ফ্যাক্টরস গুলো থেকে। এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে, এমসিকিউ এখান থেকে আসে অনেক, কারণ এগুলো বেশ ইনফরমেটিক্স। আমরা রেসপিরেশনের ফ্যাক্টরস গুলোকে 2 ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস। প্রথমে যদি আমরা এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো দেখি, তার মধ্যে টেম্পারেচার, অক্সিজেন, ওয়াটার, লাইট, কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলো আছে। টেম্পারেচার সম্পর্কে বলছে the rate of respiration becomes slow at the temperature below 20 degrees centigrade and above 45 degrees centigrade. The optimum temperature, that is called ideal temperature or best active temperature. The optimum temperature for respiration is from 20 degrees centigrade to 45 degrees Celsius or centigrade. এরপর বলছে অক্সিজেনের কথা। In aerobic respiration, pyruvic acid is oxidized into carbon dioxide and water. So, aerobic respiration cannot be carried out without oxygen. আমরা এখানে যে এনার্জি প্রোডাকশনের কথা বলছি, গ্লাইকোলাইসিস স্টেজ, অ্যাসিটাইল কোয়ে স্টেজ, এই যে গ্লুকোজ ভেঙে এগুলো তৈরি হচ্ছে, এগুলো আলটিমেটলি অক্সিজেন দিয়ে অক্সিডাইজড হচ্ছে। অক্সিজেন না থাকলে এটা তৈরি হতো না। অক্সিজেন না থাকলে এখান থেকে সিম্পল ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে বসে থাকতো এবং অল্প একটু শক্তি তৈরি হতো।
তো আলটিমেটলি এই হিউজ এনার্জির জন্য অ্যারোবিক রেসপিরেশনের বিকল্প নাই এবং অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেন ছাড়া সম্ভব না। সুতরাং রেসপিরেশন প্রসেসে এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে অক্সিজেন এখানে একমাত্র এজেন্টটা হিসেবে কাজ করে। দেন পরেরটা হচ্ছে ওয়াটার। দ্য সাপ্লাই অফ অপটিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার কিপস ইন রেসপিরেশন ইটস নর্মাল স্টেট। If the supply of water is too little or too much, respiration is inhibited. বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, রেসপিরেশন ঘটবে না ঠিকমতো। লাইট, though light isn't required for respiration, আমরা জানি যে এক্ষেত্রে রেসপিরেশনের ক্ষেত্রে লাইট কোনো ভূমিকা রাখে না ওই অর্থে। The rate of respiration is higher in daylight. কারণটা হলো because of exchange of carbon dioxide and oxygen through stomata is easier since the stomata is opened. যদিও রেসপিরেশন 24 আওয়ার্স চলে, রেসপিরেশনের ক্ষেত্রে লাইটের কোনো ভূমিকা নাই, কিন্তু এটা ঠিক যে রেসপিরেশন চলার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কার্বন ডাইঅক্সাইড যত বেশি হবে রেসপিরেশন তত ভালো হবে, অক্সিজেন যত বেশি হবে রেসপিরেশন তত স্মুথ থাকবে, ভালো হবে। কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এটা আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাবো হচ্ছে দিনের বেলায়, কারণ দিনের বেলায় ফটোসিনথেসিস ঘটে এবং ফটোসিনথেসিসে গাছ প্রচুর অক্সিজেন প্রডিউস করে এবং এনভায়রনমেন্ট থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড সে রিসিভ করে। তো আলটিমেটলি দিনে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বেশি থাকে। যদিও রেসপিরেশনে আলোর কোনো ভূমিকা নাই, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এটা পাওয়ার ক্ষেত্রে দিনটা সবচেয়ে বেটার এবং সেক্ষেত্রে রেসপিরেশন ঘটার জন্য যে এগুলো দরকার স্টোমাটা ওপেন থাকে, স্টোমাটাল ওপেনিং এর ক্ষেত্রে লাইটের ভূমিকা আছে। এরপরে কার্বন ডাইঅক্সাইড, ইফ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ the air is increased, the rate of respiration become slower. কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যাবে তখন আলটিমেটলি এখানে বলছে যে এয়ারের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার মানে হচ্ছে রেসপিরেশনটা কমে যাওয়া। ওকে, এটা একটা কারণ আছে, কারণ রেসপিরেশনের সময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো আলটিমেটলি যদি এনভায়রনমেন্টে অ্যাভেলেবল কার্বন ডাইঅক্সাইড থেকেই থাকে তখন অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড in stomata or the from production of respiration is inhibited and increase, interrupt হয়ে যাবে। এরপরে আমরা ইন্টারনাল ফ্যাক্টর সম্পর্কে জানব। ইন্টারনাল ফ্যাক্টর এখানে কয়েকটা পয়েন্ট বলেছে, যেমন ফুড ম্যাটেরিয়ালস, এনজাইমস, এজ অফ সেলস, ইনঅর্গানিক সল্ট, ইন্টারসেলুলার ওয়াটার এক্সেট্রা এক্সেট্রা। তো প্রথমে আমরা ফুড ম্যাটেরিয়ালস সম্পর্কে একটু জানি। আমরা তো জানি যে রেসপিরেশন হচ্ছে ফুড ম্যাটেরিয়ালস বার্ন হয়ে সেখান থেকে এনার্জি প্রোডাকশনের একটা কৌশল। তো সেটাই যদি হয় ট্রিতে অথবা প্ল্যান্টে আগে থেকেই যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, পর্যাপ্ত পরিমাণে ফুড থেকেই যায়, সেক্ষেত্রে কিন্তু রেসপিরেশনের রেটটা কম হবে। এখানে একটু বলছে ইন রেসপিরেশন এনার্জি water and carbon dioxide produced by breaking down of food materials. So the amount and type of food control the rate of respiration. গাছে কি পরিমাণ খাবার জমেছে, কোন টাইপের খাবার জমেছে তার উপর ডিপেন্ড করবে রেসপিরেশন বাড়বে না কমবে। এনজাইম পড়তে গেলে আমরা বলবো many type of enzyme actively take part in the process of respiration. So a deficiency of enzyme cause the rate of respiration is slow. বিশেষ করে আমরা যখন অ্যারোবিক রেসপিরেশনের কথা বলবো তখন আমরা দেখব ইনঅ্যারোবিক রেসপিরেশনে যেহেতু কোনো অক্সিজেন রিকোয়ার্ড হয় না, ইনঅ্যারোবিক রেসপিরেশনে পাইরুভিক অ্যাসিড তৈরির পরে এই পাইরুভিক অ্যাসিডটার কমপ্লিট রিডাকশনের জন্য এখানে কিছু এনজাইমের প্রয়োজন হয় এবং এই এনজাইমগুলো অটোমেটিক্যালি পাইরুভিক অ্যাসিডকে ভেঙে এরা অ্যালকোহলে পরিণত করে। তো অ্যালকোহল হিসাবে এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, তারপরে এখান থেকে ইথাইল বা ইথানল তৈরি করতে পারে, ইথাইল অ্যালকোহল বা ইথানল তৈরি করতে পারে। এটা এজ অফ সেলের বয়সটা এখানে ফ্যাক্ট। ইন
young cell, especially cells in the meristematic tissue, যারা ভাগ হয় যে সমস্ত টিস্যু ক্যান ডিভাইড, the greater amount of respiration the greater amount of protoplasm cause respiration at a higher speed than an old cell. মানে বয়স্ক লিপসের চেয়ে ইয়ং লিপসে সবচেয়ে বেশি রেসপিরেশন ঘটে। কিছু ইনঅর্গানিক সল্টের কথা বলেছে এখানে। ইনঅর্গানিক সল্ট হিসাবে though some salt inhibit the process of respiration, some salts in the cell are essential for the running of normal activities of the cell and to drive the process of respiration. কিছু কিছু সল্ট রেসপিরেশনে বাধা দেয়, কিন্তু অনেক সল্টই আছে যারা রেসপিরেশনকে স্পিড আপ করতে হেল্প করে। ইন্টারসেলুলার ওয়াটার ইজ নেসেসারি to dissolve different respiratory substance and increase the effect of enzyme. তো এই সমস্ত ফ্যাক্টরগুলো রেসপিরেশনে কাজ করে। এই ফ্যাক্টরগুলো আমরা 3 নম্বরের জন্য বা সি তে আমরা দিয়ে থাকি অনেক সময়। এটা সি এর জন্য ইম্পর্টেন্ট, সি তে দিয়ে থাকি। তবে অধিকাংশ বোর্ড কোশ্চেনে এইটা খুব একটা আসেনি, তারপরেও তোমাদের জানা থাকতে হবে, কারণ কখনো দিয়ে দিতে পারে শুধু ইন্টারনাল ফ্যাক্টর 2 মার্কের জন্য বা এক্সটার্নাল ফ্যাক্টর 2 মার্কের জন্য, সেক্ষেত্রে তো অ্যান্সার করতেই হবে। আমরা পরের স্টেজে চলে আসব। এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় বড় করে আসে, এখানে আছে আলোচনা কম কিন্তু বড় করে আসে। কখনো কখনো রেসপিরেশন এবং ফটোসিনথেসিস একসাথে আসে, সিগনিফিক্যান্স অফ রেসপিরেশন অথবা সিগনিফিক্যান্স অফ ফটোসিনথেসিস। কখনো কখনো স্টিমে সিগনিফিক্যান্ট অ্যান্ড ফটোসিনথেসিস একসাথে, রেসপিরেশন এবং ফটোসিনথেসিস একসাথে স্টিমে দিয়ে দিল, দিয়ে নিচে বলল এক্সপ্লেইন দ্য সিগনিফিক্যান্স রোলস অফ অ্যাবভ টু প্রসেস। সেক্ষেত্রে উপরের দুটো প্রসেস সম্পর্কে বলতে হয়, তখন রেসপিরেশন সম্পর্কেও অল্প করে বলতে হয় এবং ফটোসিনথেসিস সম্পর্কেও অল্প করে বলতে হয়। সেক্ষেত্রে এটা জানতে হবে। অ্যান অর্গানিজম performs all activities with the energy produced through the respiration. Carbon dioxide released during respiration is used in the process of photosynthesis to produce carbohydrate, the main food of living beings. This process helps plants to absorb mineral salts, which indirectly drive the growth and other physiological activities in a plant. The energy required for cell division is produced through respiration. So this process also controls the growth of organism. Different subalkaline or organic acid are also produced through respiration, and they help other physiological activities of life. Some bacteria cannot live in the presence of oxygen. Their main source of energy is anaerobic respiration. Through the process, ethyl alcohol is produced. This process is also used in industry. Through this process, lactic acid, through fermentation, produce ghee, cheese, etc. And it is also used in making bread. Yeast produce alcohol and carbon dioxide gas through the process of fermentation. Carbon dioxide makes the bread fresh. এখন এখানে সিগনিফিকেন্ট গুলো বলা হলো, আলটিমেটলি এক্সামে এই সিগনিফিকেন্ট গুলো লিখতে হবে মানে পয়েন্ট করে করে। সিগনিফিকেন্ট অফ রেসপিরেশন একদম প্রথম লাইন আমরা দিতে পারি নিজেদের মতো করে, যে অল অর্গানিজম পারফর্মস অল অ্যাক্টিভিটিস উইথ দ্য এনার্জি প্রডিউস থ্রু রেসপিরেশন দিলাম। এরপরে আমরা পয়েন্ট করে দেব। পয়েন্ট করে বলতে সে নাম্বারিং করতে হবে না, হয়তো একটা ফুল স্টপ দিয়ে শুরু করলাম অথবা একটা স্টার্ট দিয়ে শুরু করলাম, এইভাবে পরপর পরপর করতে হবে। এটা ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টারের শেষের দিকে। এখন কিছু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এটা প্র্যাকটিক্যাল পার্টে আমরা আলোচনা করব। তো আমরা এখানে কিছু এক্সারসাইজ দেখি। এক্সারসাইজগুলো অবশ্যই আমাদের জানা হয়ে গেছে। হোয়াট ইজ ফটোসিনথেসিস? প্রেজেন্স ইট বাই এ কেমিক্যাল ইকুয়েশন। হোয়াট আর দ্য র ম্যাটেরিয়ালস ফর ফটোসিনথেসিস? হোয়াট ইজ রেসপিরেশন?
presence by it in chemical equation. State the difference between photosynthesis and respiration. Most important question from this chapter. State the difference between aerobic and anaerobic respiration. একটু বড় কোশ্চেনের মধ্যে আছে displaying the difference of organism in photosynthesis. ফটোসিনথেসিসের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অফ রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস। শুধু রেসপিরেশন না, সিগনিফিকেন্ট অফ রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস। এটাকে তোমরা দুটো একসাথে পড়বা, একসাথে 4 মার্কসের প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করবা। তো এটা ছিল আমাদের আজকের আলোচনা। তো চ্যাপ্টার 4 আমরা 3টে ক্লাস করেছি। 3টে ক্লাসে আমরা অ্যারোবিক, অ্যানারোবিক রেসপিরেশন, ফটোসিনথেসিস, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এগুলো দেখানোর চেষ্টা করেছি। এগুলো বাসায় পড়তে হবে। আর কোনো কোশ্চেন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কোশ্চেনগুলো পাঠাবা, সমস্যা নাই, আমরা অ্যান্সার করব। আর অবশ্যই বাসায় ভালো প্রিপারেশন নিবা, কারণ স্কুল, কলেজ, প্রতিষ্ঠানগুলো সম্ভবত দ্রুতই খুলে দিতে পারে এবং সেক্ষেত্রে তোমরা খুব দ্রুতই এক্সামের মুখোমুখি হতে পারো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।